আজকের গল্পটি পার্ক নামের এমন একজন ছেলেকে নিয়ে, যাকে তার প্রথম ভালোবাসা রিজেক্ট করেছিল শুধুমাত্র সে গরিব ছিল বলে। পছন্দের মানুষের কড়া আঘাতে পার্ক প্রতিজ্ঞা করেছিল জীবনে অনেক ধনী হবে। শেষ পর্যন্ত কি পার্ক সাকসেস হতে পেরেছিল? সেটি জানতে হলে দেখতে হবে পুরো মুভিটি। 2022 সালে মুক্তিপ্রাপ্ত এই সাউথ কোরিয়ান মুভিটি সেই সময় প্রচুর সুনাম আর বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করেছিল। তো চলুন মূল গল্পে ফেরা যাক। গল্পটি সোয়নকে দিয়ে শুরু হয়, যে তার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনই দেরিতে আসে। মূলত সে ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিল, যার ফলে প্রফেসর সোয়নের প্রতি প্রচুর বিরক্ত হয় আর তার জন্য পুরো ক্লাস শাস্তি পায়। কিন্তু এই সবকিছুর মাঝে এমন একজন ছাত্র আছে যার চোখ সোয়নের দিকেই আটকে ছিল। তার চোখ এক মুহূর্তের জন্য সরছিল না, আর তার নামই পার্ক। সে পুরো লেকচার জুড়ে সোয়নের দিকেই তাকিয়েছিল। সেই দিনই পার্ক আবার বাসে সোয়নকে দেখতে পায়। সোয়নকে পার্ক তার সাথে একই বাসে দেখতে পেয়ে মনে মনে অনেক খুশি হয়। পার্ক সেখানেও সোয়নের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। সোয়ন বুঝতে পেরে পার্কের দিকে তাকালে সে তো ভ্যাবাচ্যাকা খেয়ে বাইরের দিকে এমন ভান করতে থাকে যে সে বাইরের সৌন্দর্য খুব উপভোগ করছে। পার্ক যখন দেখে তাদের দুজনেরই বাড়ি ফেরার রাস্তা একই, তখন সে অনেক খুশি হয়। পার্ক তার প্রতিবেশী হিসেবে এর আগে কখনোই সোয়নকে দেখেনি। সে যখনই বিষয়টা নিয়ে আরো কৌতূহলী হয়ে ওঠে, তখনই সেখানে নাবুক চলে আসে। নাবুক পার্কের বেস্ট ফ্রেন্ড, কিন্তু নাবুক ছিল পার্কের ঠিক বিপরীত। নাবুক যেখানে খুব আত্মবিশ্বাসী এবং চঞ্চল, পার্ক সেখানে খুবই লাজুক এবং ইন্ট্রোভার্ট। নাবুক এসেই পার্ককে খুঁচানো শুরু করে দেয়। নাবুক সব সময় পার্ককে কনফিডেন্ট হতে বলে, কিন্তু পার্কের কাছে এটা অসম্ভব বলে মনে হয়। আসলে পার্কের ইন্ট্রোভার্ট স্বভাবটা একদম ছোটবেলা থেকেই ছিল। তার মা তাকে সবসময় দায়িত্বশীল ও সতর্ক হতে শিখিয়েছিলেন। তাকে সবসময় মনে করিয়ে দেওয়া হতো যে একটি মানুষের জীবন খুব গুরুত্বপূর্ণ, আর তার কখনোই অপ্রয়োজনীয় কাজে ঝুঁকি নেওয়া উচিত নয়। একদিন পার্ক সুন্দর দৃশ্যের ছবি তোলার সময় ক্যামেরায় অ্যাক্সিডেন্টলি সোয়নের ছবি তুলে ফেলে। সোয়ন তখন নিজে থেকেই পার্কের সাথে কথা বলে। পার্ক যেখানে লাজুক, সোয়ন সেখানে চঞ্চল। তারা হাঁটার সময় একটি অদ্ভুত বাসা দেখতে পায়। পার্ক সেখানে যেতে মোটেও কমফোর্টেবল ছিল না, কিন্তু সোয়ন কোনো কথা না বলে দরজা ঠেলে সোজা ভিতরে চলে যায়। বেচারা পার্ক তো ভয় পাচ্ছিল। সে বলে, আমাদের এভাবে পারমিশন ছাড়া কারো কোনো কিছু ধরা ঠিক হচ্ছে না। কিন্তু কে শোনে কার কথা? আমাদের সোয়ন তো সোয়ন, সে তার মতো এটা সেটা চেক করছে। সোয়ন যখন বসতে যাচ্ছিল, পার্ক তখন ব্যাগ থেকে নিজের নোটবুক বের করে দেয় তার ওপর বসার জন্য। তার পরের দিন আবার তাদের প্রফেসর শহরের উঁচু উঁচু বিল্ডিং এর ছবি তোলার অ্যাসাইনমেন্ট দেয়। পার্ক এই সুযোগে সোয়নের কাছে আরো পরিচিত হতে চাচ্ছিল, তাই সে অন্য সবার মতো ফিটফাট হয়ে সোয়নের সাথে দেখা করে। দুজনে মিলে শহরের আনাচে কানাচে অনেক বিল্ডিং এর ছবি তোলে। তাদের মাঝে অনেক কথা হয়। পার্ক ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছে, তাই তার কাছে শহরের চাকচিক্য তেমন আহামরি কিছুই মনে হয় না। কিন্তু সেখানে সোয়ন ছিল ভিন্ন। জেজু আইল্যান্ডে বড় হওয়া সোয়নের কাছে এই সিওল শহরটা ছিল স্বপ্নের মতো। তার কাছে শহরটিকে অসাধারণ বলে মনে হয়। মাকে হারানো এবং বাবার অসুস্থ হয়ে যাওয়ার পর সোয়ন তার পরিবারকে সাহায্য করার জন্য দ্রুত সম্ভব গ্র্যাজুয়েশন শেষ করার সিদ্ধান্ত নেয়। পার্ক এসব শুনে তার কথায় কষ্ট না পাওয়ার জন্য সরি বলে। পার্ক ও সোয়নের সম্পর্ক আরো গভীর হতে থাকে। তারা একসাথে সেই পরিত্যক্ত বাড়িটি পরিষ্কার করে। জায়গাটিকে আরো সুন্দর করতে সোয়ন সেখানে ফুল গাছ লাগায়। এই সব কিছুর মাঝে পার্ক সোয়নকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সোয়ন সোজা বলে, কেন? তুমি কি তাকে দেখতে চাও নাকি? পার্ক একটু অপ্রস্তুত হয়ে বলে, না মানে তুমি কি কাউকে পছন্দ করো? সোয়ন বলে, আমাদের সিনিয়র জেউকে প্রতিটা মেয়েই পছন্দ করে। তাছাড়াও সে অনেক বেশি হ্যান্ডসাম, স্মার্ট, ইন্টেলিজেন্ট, বড়লোক আর আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছে। এসব শুনে পার্কের মনটা খারাপ হয়ে যায়। সে হতাশ হয়ে বলে, আমিও একজন আর্কিটেক্টের স্টুডেন্ট। সোয়ন বলে, তারপরও জেউক তোমার থেকে বেশি সুন্দর, আর ওদের থেকে তুমি গরিব। পার্ক তখন অনেক দুঃখ পায়। ওই রাতেই পার্ক নাবুকের সাথে দেখা করে। সে বলে, হঠাৎ করে আমার জীবনটা অদ্ভুত হয়ে গেছে। সবকিছুই যেন কেমন অন্যরকম অসহ্য হয়ে গেছে। এটা নাবুক শুনে খুব খুশি হয় যে তার বন্ধু প্রেমে পড়েছে।
নাবুক এবার সত্যি সত্যি পার্কের কাছ থেকে সেই মেয়ে সম্পর্কে জানতে চায়। একটু লজ্জা পেয়ে পার্ক বলে, ও অনেক সুন্দর, কিন্তু আমি বুঝতে পারছি না ওর মন আমি কিভাবে জয় করব। বন্ধুর দুঃখের কথা শুনে নাবুক একে একে সব বোঝাতে থাকে, কিভাবে সয়নের মন জয় করতে হবে তা বলে দেয়। সে পার্ককে বোঝায় পার্ক প্রেমকে যতটা কঠিন ভাবে, বিষয়টা আসলে এতটাও কঠিন নয়, শুধু কনফিডেন্টের প্রয়োজন। যদিও পার্ক সেই রাতে একটু মাতাল ছিল, তাই তার সব বাদ দিয়ে শুধু একটা কথাই মনে ছিল, আর তা হলো জীবনে কনফিডেন্ট হওয়া প্রয়োজন। তারপর তাদের নেক্সট অ্যাসাইনমেন্ট ছিল শহরের পাশে কোনো খালি রেল লাইনে যাওয়া। তারা যখন সেখানে যায়, তাদের মধ্যে সম্পর্ক আরো ভালো হতে থাকে। পার্ক তখন সয়নের একটা সিক্রেট জানতে পারে। আজ 11ই নভেম্বর, সয়নের বার্থডে। তারপর তারা একসাথে বার্থডে সেলিব্রেট করে। পার্ক সয়নকে তার ফিউচার প্ল্যানিং নিয়ে জিজ্ঞেস করে। সয়ন বলে সে একজন ব্রডকাস্টার হতে চায়, তারপর একজন ধনী ছেলেকে বিয়ে করতে চায়। পার্ক এই সব কিছুই অবাক হয়ে শুনছিল। তারপরেও সে সাহস করে বলে, আমি যদি সফল আর্কিটেক্ট হই, তাহলে আমি তোমার জন্য ঘর বানাবো। সয়ন খুশি হয়ে তার স্বপ্নের বাড়ির একটা স্কেচ বানায়। এটা দেখে পার্ক খুশি হয়। সারাদিন একসাথে ঘোরার পর তারা যখন বাস স্টপে বাসের জন্য ওয়েট করছিল, সয়ন তখন ক্লান্ত হয়ে পার্কের কাঁধেই ঘুমিয়ে যায়। পার্ক সেদিন প্রথমবারের মতো কয়েক মুহূর্তের জন্য সয়নের সৌন্দর্যে হারিয়ে যায়। পার্ক এর আগে কখনোই কোনো মেয়ের এত কাছাকাছি আসেনি। পার্ক তখন সয়নকে একটা কিস করে। পরদিন পার্ক যখন নাবুকের সাথে দেখা করে, সে তাকে গর্বের সাথে গতকালকের ঘটে যাওয়া কিসের কথা জানায়। এখন নাবুক তো এটা শুনে পার্ককে অনেক পচায়। পার্ক জানায় এটা তার জীবনের প্রথম কিস ছিল। এসব শুনে নাবুক বেচারাকে নিয়ে অনেক ট্রল করে। নিউ সেমিস্টার শুরু হওয়ায় সয়ন ক্যাম্পাসের ব্রডকাস্টার হওয়ার সুযোগ পায়। সেদিন পার্ক অনেক মনোযোগ দিয়ে পুরো ব্রডকাস্ট শুনছিল। তারপর পার্ক যখন সয়নকে নিয়ে একসাথে বাড়ি যাওয়ার কথা বলে, তখন হঠাৎ কোথা থেকে যেন জিওফ উড়ে আসে। তারা নাকি আজ একসাথে যাওয়ার প্ল্যান করছে। পার্ক তখন জেলাসির বসে তাদের সাথেই রওনা হয়। জিউক আর সয়ন যখন কথা বলছিল, পার্ক খুবই বিরক্ত হচ্ছিল। এক পর্যায়ে জিউক জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি কিছু চলছে? সয়ন বলে, না, পার্ক আমার একজন খুব ভালো বন্ধু। এটা শুনে পার্ক অনেক হতাশ হয়ে যায়। জিউক তখন বলে, তাও ঠিক, ও তো গার্লফ্রেন্ড অ্যাফোর্ডই করতে পারবে না। ওর জামা কাপড়ের অবস্থা দেখেছো? কি চিপ কপি মার্কা একটা টি শার্ট পরে এসেছে। সয়ন ও জিওকের সাথে তাল মিলিয়ে হাসতে থাকে। পার্ক চুপচাপ তাদের কথা শুনে যায়। গাড়ি যখন থামে, পার্ক গাড়ি থেকে নেমে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় এসে তার সব রাগ সে তার মায়ের উপর ঝাড়তে থাকে। পার্ক বলে, তার জন্য আনা ড্রেসগুলো এত বাজে কেন দেখতে হয়? তখন তার মা বলে, ঠিকই তো আছে, কোনো ড্রেসই বাজে না। এসব শুনে পার্ক রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। পার্ক নাবুকের সাথে দেখা করে। সে নাবুককে সব বলে। পার্ক আফসোস করে বলতে থাকে, সয়ন আমাকে কখনোই বুঝলো না। ও মনে হয় আমার ভালোবাসা চোখেই দেখে না। হ্যাঁ, আমি মানি জিওকে টাকা পয়সার কাছে আমি কিছুই না। নাবুক তখন বলে, তোমার উচিত তোমার মনের কথা দ্রুত সম্ভব সয়নকে বলে দেওয়া। পার্ক যদি এরপরও সয়নকে কিছু না বলে, তাহলে তার সয়নকে চিরতরে হারানো লাগবে। মূলত নাবুক পার্ককে একটা বুদ্ধি দেয়। সে বলে, তুমি এক কাজ করতে পারো। বছরের প্রথম স্নোফল যেদিন হবে, তুমি সয়নকে প্রপোজ করো। অনেক রোমান্টিক হবে। পরদিন সকালে সয়ন পার্কে তার জিনিসপত্র শিফট করার জন্য হেল্প চায়। সয়ন আসলে ক্যাম্পাসের পাশে থাকার জন্য বাসা ভাড়া নেয়, কারণ তার আগের বাসাটা অনেক দূরে ছিল, আসা যাওয়া করতে কষ্ট হতো। সবকিছু গুছিয়ে রাখার পরে সয়ন তার ছোটবেলার অ্যালবাম পার্ককে দেখায়। সেখানে তার এবং তার ফ্যামিলির অনেক ছবি ছিল। ছবিগুলো সয়নকে দেখিয়ে বলে সে তার পরিবারকে অনেক মিস করছে। সে এখন চাইলেও যেতে পারবে না, কারণ তার গ্র্যাজুয়েশন শেষ করতে হবে, সাকসেস হয়ে তার বাবার চিকিৎসা করাতে হবে। সয়নের এসব কথা পার্ক অনেক পছন্দ করে। পার্ক মনে মনে ভাবে, বাহ, আমি যে মেয়েকে পছন্দ করি সে শুধু রূপবতী না, বরং একজন বুদ্ধিমতীও। পার্ক যাওয়ার আগে সয়নকে বলে যায়, বছরের প্রথম স্নোফল যেদিন হবে, আমরা সেদিন আমাদের পরিচিত সেই পরিত্যক্ত পুরনো বাড়িতে দেখা করব। আমি তোমাকে সেদিন একটা সিক্রেট কথা বলবো। পরদিন সকালে পার্ক ভার্সিটিতে আসেনি। হঠাৎ ক্লাস অফ দেওয়াতে সয়ন টেনশনে পড়ে যায়। সয়ন মনে মনে ভাবছিল, কি ব্যাপার, আজ ও আসলো না কেন?
ওর কি শরীর ঠিক আছে? ক্লাস শেষে সোয়ন যখন বাসায় যাচ্ছিল, জিউক সেখানে এসে সোয়নকে বাইরে ঘুরতে যাওয়ার অফার করে। সোয়ন তখন বলে, ঠিক আছে, কিন্তু আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। আর পার্কও আজ আসেনি। জিউক তখন বলে, ঠিক আছে, কিন্তু আমরা পরেও পার্কে খুঁজতে পারবো। আসলে সোয়নকে না জানিয়ে পার্ক তার স্বপ্নের বাড়ির একটা মডেল তৈরি করতে ব্যস্ত ছিল। স্কেচ দেখে সেটা সে একদিনেই তৈরি করেছিল। জিউক তখন আবার সোয়নকে একটা বাড়ি নিয়ে এসেছিল। সোয়ন অনেকবার পার্ককে কল করার চেষ্টা করে, কিন্তু পার্কের ফোনের চার্জ শেষ হওয়াতে তাদের আর কথা হয়নি। জিউক তখন সোয়নকে অনেক ড্রিঙ্ক করায়। এদিকে আবার পার্ক সোয়নের বাসার নিচে অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু সোয়ন যখন আসে, পার্কের আগ্রহ হঠাৎ নিভে যায়। পার্ক দেখে সোয়ন মাতাল হয়ে জিউকের সাথে আছে। জিউক নিজেও মাতাল অবস্থায় ছিল। তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল যে তারা হয়তো কিস করছে। পার্ক সবকিছু নীরবে দেখছিল। জিউক সোয়নকে নিয়ে সোয়নের বাসায় যায়। পার্ক তাদের পিছু নেয়, কিন্তু দরজার বাহির থেকেই সে চলে আসে। পার্ক অনেক কষ্ট পায়। সে একটু আগে দেখা ঘটনাকে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। সে এতটাই ভেঙে পড়েছিল, রাস্তার ট্যাক্সি ড্রাইভারের সাথে অযথা ঝগড়া করে মার খায়। পার্ক সেদিন একা একা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চেয়েছিল সোয়নের সাথে যেন তার আর কখনো দেখা না হয়। বন্ধু নাবুক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। নাবুক বলে, পার্ক, ও তোমাকে ডিজার্ভ করে না। তুমি এর থেকেও ভালো কোনো মেয়েকে পাবে। কিন্তু পার্ক এসবের কিছুই শুনতে চাচ্ছিল না। পার্ক কান্নায় ভেঙে পড়ে। সে মনে মনে প্রতিজ্ঞা করে সে আর কখনোই কাউকে ভালোবাসবে না। নাবুক বন্ধুকে হাসাতে মজা করে বলে, বছরের প্রথম স্নোফল যেদিন হবে, আমরা সেদিন স্নোবল ফাইট করব। এটা শুনে পার্ক হেসে দেয়। পরদিন সকালে সোয়ুন যখন ময়লা ফেলতে যাচ্ছিল, তখন সে একটি বাড়ির মডেল দেখতে পায়। মডেলটি দেখে সে চিনে ফেলে, কারণ এটি তার স্বপ্নের বাড়ির মডেল ছিল, যেটা ডিজাইন সে পার্ককে বলেছিল। সোয়ুন তখন পার্কের সাথে দেখা করতে আসে। পার্ক সেদিন খুব শান্তভাবে বলে, আমি আর তোমার চেহারা দেখতে চাই না। পার্ক চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর সেদিনই বছরের প্রথম স্নোফল হয়। সোয়ুন কথা মতো সেই বাড়িতে গেলে সে ঘন্টার পর ঘন্টা পার্কের জন্য অপেক্ষা করে, কিন্তু পার্ক আর সেদিন আসেনি। রাতে সে ফিরে যাওয়ার আগে সে তার একটি ক্যাসেট সেখানে রেখে যায়, যেন পার্ক আসলে বুঝতে পারে সোয়ন এসেছিল। সময় পরিবর্তন হয়। ঘটনা 15 বছর পরে দেখানো হয়। পার্ক এখন একজন সফল আর্কিটেক্ট। সেদিনের পর থেকে পার্ক আর সোয়নের সাথে দেখা করেনি। তার করার প্রতিজ্ঞা আর কঠোর পরিশ্রম আজ তাকে সফল করেছে। পার্কের সেদিনের পর থেকে ধূমপানের অভ্যাস শুরু হয়, যেটা সে আজও ছাড়তে পারেনি। এজন্য সে তার অ্যাসিস্ট্যান্ট আর ইউনের কাছ থেকে সবসময় বকা খায়। আর সোয়ুনও একজন ধনী ব্যবসায়ীকে বিয়ে করে ফেলেছে। কিন্তু যেই সুখী জীবন সে ইমাজিন করেছিল, সেটা আর সম্ভব হয়নি। খুব দুঃখজনকভাবে তার ডিভোর্স হয়ে যায়। আর তার বাবাও এখন খুব অসুস্থ। তাই সে ডিসাইড করে সে তার জেজু আইল্যান্ডের বাড়িটি নতুন করে তৈরি করে তার বাবার সাথে সেখানেই থাকবে। তাই সে তার জানা একজন আর্কিটেক্টের কাছেই যায়। সোয়ুন পার্কের অফিসে আসে। তাদের আবারও অনেক বছর পরে দেখা হয়, কিন্তু পার্ক সোয়ুনকে একদমই চিনতে পারেনি। এক পর্যায়ে সে সোয়ুনকে চিনতে পারে, কিন্তু তাদের কথা একদম ডিরেক্ট বাড়ি বানানো নিয়ে হয়। শুরুতে পার্ক একদম এই প্রজেক্ট ধরতে চাচ্ছিল না, কারণ তার কাছে এর থেকেও বড় প্রজেক্ট আছে। কিন্তু এক পর্যায়ে পার্ক রাজি হয়। কথা বলার মাঝে পার্ক তার লাইফ নিয়ে জানতে চাইলে সোয়ুন জানায় তার হাজবেন্ড একজন বিজনেসম্যান। সোয়ুন বলে, টাকার চিন্তা করো না, যা লাগে আমি দেব। তারপর তারা যায় সেই বাড়িটিকে দেখতে, যেটার কাজ পার্কের কোম্পানি করবে। পার্ক সবকিছু ঘুরে ঘুরে দেখার পর বলে, এটাকে নতুন করে না ভেঙে এটাকে ঠিকঠাক করলেই সুন্দর হবে। সোয়ুন তখন পার্কের কথায় রাজি হয়। নেক্সট দেখা করার সময় সোয়ুন খুব সুন্দর করে সেজে গুজে পার্কের জন্য একটি এক্সপেন্সিভ টাই গিফট হিসেবে নিয়ে যায়। পার্ক যখন আসে, তার সাথে একটি মেয়ে ছিল। তাদের কথার মাঝে সোয়ুন জানতে পারে পার্ক এখন আর সিঙ্গেল নেই, তার গার্লফ্রেন্ড আছে। আর তার গার্লফ্রেন্ড ইউন তার পাশেই বসে আছে। তাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তারা প্ল্যানিং করছে বিয়ের পর তারা আমেরিকায় শিফট হবে। এসব শুনে সোয়ুন অবাক হয়ে যায়। ইউন বলে,
পার্ক নাকি ভার্সিটিতে থাকতে একটা মেয়েকে ভালোবেসেছিল, কিন্তু শয়তান মেয়েটা তাকে শেষ পর্যন্ত ঠকিয়েছে। যাই হোক, এই প্রজেক্টটা শেষ করার পরেই আমরা বিয়ে করে আমেরিকায় মুভ করব। সোয়ন এসব শুনে একটু অপমানিত হয়। প্রজেক্টের কাজ শুরু হওয়ার পরেই পার্ক এবং সোয়ন আবার দেখা করে। তাদের অতীতের অনেক কিছুই সোয়ন মনে করে। স্নোফলে তাদের প্রথম দেখা করার কথা সোয়ন মনে রাখলেও পার্ক মনে রাখেনি। মূলত পার্ক অতীতকে আর কখনোই মনে করতে চায় না, কারণ অতীতকে মনে করতে গেলে তার অনেক কিছু মনে পড়ে যায়। তাই সে আর এসব মনে করে বর্তমানকে নষ্ট করতে চায় না। আজকেও পার্ক সোয়নকে বসার জন্য তার নোটবুক দেয়, যেমনটা সে 15 বছর আগে করেছিল। সোয়ন তখন একটা সুযোগ পায় পার্কের সাথে কথা বলার, যেটা সে অনেকক্ষণ ধরেই চাচ্ছিল। সোয়ন বলে, যেই মেয়েটার কথা একটু আগে আমি শুনলাম, সেই মেয়েটা কি আমিই ছিলাম? পার্ক বলে, কে? সোয়ন বলে, তোমার প্রথম ভালোবাসা সেই শয়তান মেয়েটার কথা আমি বলছি। পার্ক তৎক্ষণাৎ অস্বীকার করে। সোয়ন তাকে এসব প্রশ্ন আবার করলে পার্ক হতাশ হয়ে বলে সে যেন আর এসব নিয়ে না ভাবে। এক কথায় দু কথায় তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। রাতে তারা যখন একসাথে বসে খাচ্ছিল, তখন সোয়ন তার লাইফ নিয়ে অনেক হতাশা প্রকাশ করে। সোয়ন এটাও বলে তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছে অনেক আগে। যেমন জীবন সে সবসময় ইমাজিন করত, বাস্তব আসলে এতটাও সুন্দর ছিল না। তার হাজবেন্ডের সাথে তার সম্পর্ক কখনোই ভালো ছিল না। এসব বলে সে কান্না করতে থাকে। পার্ক তখন তাকে সান্ত্বনা দেয়। এরপর থেকে তাদের মধ্যে সেই তিক্ততার দেয়াল আস্তে আস্তে ভাঙতে থাকে। সোয়ন পার্কে সিউইড স্যুপ খাওয়ার জন্য অফার করে। 15 বছর পরেও পার্কের মনে আছে আজ সোয়নের বার্থডে। সোয়ন তখন তার কাছে বার্থডে প্রেজেন্ট চায়। কথায় কথায় সোয়ন পার্কে জানায় সে দ্রুত সম্ভব তার বাড়িটা ঠিক করাতে চায়, কারণ তার বাবা খুব অসুস্থ। তার হাতে বেশি সময় নেই। সোয়নের বাবা সোয়নের পিয়ানো বাজানো খুব পছন্দ করে। সে তার বাড়িতে একটা পিয়ানোও রাখতে চায়। এখন এসব শুনে পার্ক ভাবে যেভাবেই হোক এই প্রজেক্টটা সে দ্রুত শেষ করবে। কিন্তু এসবে ইউন মোটেও খুশি ছিল না। ইউন মনে করিয়ে দেয় আগামী মাসে তাদের বিয়ে, কিন্তু পার্ক তো প্রতিজ্ঞা করেছে সে সোয়নের বাড়িটা আগে ঠিক করবে। পার্ক সেই কনস্ট্রাকশন সাইডেই থাকা শুরু করলো। তার এই দিনরাত পরিশ্রমের ফলে সময়ের আগেই বাড়িটা তৈরি হয়ে যায়। সোয়ন খুব কাছ থেকে তার এই কঠোর পরিশ্রম লক্ষ্য করেছে। সোয়ন তাই ওই বাসাটাই শিফট হয়ে যায় আর পার্ককে ধন্যবাদ জানায়। সোয়নের বাসাটা অনেক পছন্দ হয়েছে, তার মনের মতো হয়েছে। সোয়ন বিশ্বাস করে তার বাবাও এই বাড়িটা অনেক পছন্দ করবে। তারপর পার্ক যখন সোয়নকে বিদায় দিতে যায়, সে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। সে ভালো করে দেখে ভার্সিটিতে তার ফেলে দেওয়া সেই মডেলটি এইখানে, যেটা সে অনেক আগে সোয়নের জন্য বানিয়েছিল। আর এই মডেলটি দেখে পার্কের সেই রাতের কথা মনে পড়ে যায়, যেটা সে অনেক আগেই মনের ভেতর মাটি চাপা দিয়েছিল। পুরনো ব্যথা আবার নতুন করে তাজা হয়ে যায়। পার্ক তখন 15 বছরের জমা সব রাগ সোয়নের উপর ঝাড়তে থাকে। সোয়নও বলে এটা তার কাছে অনেক ইম্পর্টেন্ট। সে অতীতের সব ভুল স্বীকার করে। সে বলে পার্কের উচিত ছিল তাকে বোঝা। সেই জিউক ঘটনার এক্সপ্লেনেশনও সে দেয়। সে বলে জিউক যখন তার মাতাল হওয়ার সুযোগ নিচ্ছিল, তখন সে জিউককে একটা থাপ্পড় দিয়েছিল। সোয়ন সেদিন অনেক আশা করেছিল তার এই বিপদে পার্ক এসে তাকে বাঁচাবে, কিন্তু তার বদলে পার্ক তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেয়। সোয়ন বলে সেদিনের পর থেকে সে পার্ককে ঘৃণা করার অনেক চেষ্টা করেছে, কিন্তু সে পারেনি। সোয়ন বলে পার্কের মতো সোয়নেরও প্রথম ভালোবাসা পার্কই ছিল। পার্ক এসব শুনে অবাক হয়ে যায়, কিন্তু তারপরেও পার্ক আর সোয়ন তারা যে যার লাইফে এগিয়ে যাওয়ার চিন্তা করে। পার্ক ইউনের কাছে ফিরে যায় আর সোয়ন তার অসুস্থ বাবার দেখাশোনা করতে থাকে। ফোনে ছবি দেখানোর সময় সোয়ন তার ফোনে পার্কের একটি ছবি পায়। তার বাবা যখন পার্কের কথা জিজ্ঞেস করে, সোয়ন বলে ও আমার বন্ধু। আর এদিকে পার্ক যতই ইউনের সাথে থাকে না কেন, সে যেন তার মাথা থেকে সোয়নকে মুছতেই পারছিল না। ইউনের সাথে থাকলেও তার মন এখনো সোয়নকে খুঁজছে। এসবের মাঝে পার্ক তার মায়ের সাথে দেখা করে। পার্ক তার মাকে তাদের সাথে আমেরিকা যেতে বলে, কিন্তু তার মা সোজা না করে দেয়। সে পার্ককে কিছু টাকা দেয়। তার মা বোঝায় তার এই বাড়িটা কত পছন্দের। বিয়ের পর থেকে সে এই বাড়িটাতেই আছে। এই বাড়িটার সাথে তার কত স্মৃতি জড়িয়ে আছে। সে তার বাকি জীবনটাও এখানে কাটাতে চায়।
তার মা তার বিবাহিত জীবনকে শুভেচ্ছা জানায়। অপ্রত্যাশিতভাবে তার মা আজও সেই টি শার্টটাই পরে আছে যেটা সে ফেলে দিয়েছিল। এসব দেখে পার্ক চুপ হয়ে যায়। তার মা বলে, পার্ক যতই দূরে থাকুক না কেন, সে সব সময় তার অপেক্ষা করবে। সময় পার হয়, পার্ক আর ইয়ন বিয়ে করে ফেলে। তারা তাদের নতুন জীবন আমেরিকায় গিয়ে শুরু করে, আর সয়ুন তার বাবার সাথে সেই বাড়িতে থাকতে শুরু করে। সে এখন অন্যদের পিয়ানো শেখায়। একদিন তার কাছে একটি পার্সেল আসে, যেটায় তার পুরনো সেই ক্যাসেটটি ছিল, যেটা সে 15 বছর আগে সেই পরিত্যক্ত বাড়িতে পার্কের আশায় রেখে গিয়েছিল। পার্ক সেই পার্সেলে সয়নকে তাদের বন্ধুত্বের জন্য ধন্যবাদ জানায়। পার্ক ওর সবকিছুর জন্য মাফ চায়। পার্ক এও বলে সে যেন তার লাইফে অনেক এগিয়ে যায়। এই ক্যাসেটটি হয়তো সবার জন্য খুব সাধারণ কিছু, কিন্তু সয়নের জন্য সেই ভার্সিটি লাইফের একটা লাজুক ছেলেকে প্রতিচ্ছবি করে, যে তারও প্রথম ভালোবাসা ছিল। যদিও পরিস্থিতির কারণে তারা এক হতে পারেনি, কিন্তু তাদের সেই সুন্দর সময় সব সময় তাদের মধ্যে থেকে যাবে। মুভিটি কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন মুভিতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।